সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে বেশ কিছু কথা বলতে চাই, কিন্তু তার আগে অবশ্যই আমি আপনাদেরকে জানাতে চাই যে অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সাবজেক্ট। অ্যাস্ট্রোলজি কখনো কোনোভাবেই, এটা আমি কিন্তু আগেও বলেছি, যে কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করে না, কোনো বর্ণকে রিপ্রেজেন্ট করে না, সমাজের স্তরের কোনো একটা স্তরকে কখনো কিন্তু রিপ্রেজেন্ট করে না। এটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। এবং অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার মধ্যে কিন্তু কোথাও ঈশ্বরকে সামনে রেখে মানে পুজো দিয়ে যান, যজ্ঞ করব, তা নয়। একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে প্রেডিক্টার। সর্বপ্রথম তিনি প্রেডিক্ট করবেন কি প্রবলেম আপনার। এই প্রবলেম, তাহলে একটা যজ্ঞ করুন, এই যজ্ঞ করুন। এই প্রবলেম, তাহলে আপনি মা কালীর কাছে একটা পুজো দিয়ে যান। তা কিন্তু নয়। প্রবলেম সে জিজ্ঞাসা করবে কেন, এটা কিন্তু মনে রাখা দরকার। প্রবলেম সে জিজ্ঞাসা করবে কেন, প্রবলেম সে জিজ্ঞাসাই করবে না, প্রবলেমকে ফাইন্ড আউট করাটাই তার কাজ। এবং তারপর কিন্তু যেহেতু গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই, এবং অ্যাস্ট্রোলজিক্যালি যে গ্রহ রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, আকাশের কিন্তু এই আকাশের মধ্যে যে গ্রহ নক্ষত্র ঘুরে বেড়ায় তার প্রভাব কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যে এই যে শনি, রবি, শুক্র, মঙ্গল, এই যে প্ল্যানেট, এই প্ল্যানেটের উপর কিন্তু বর্তায় না। আমি পরে আসছি। নমস্কার। অ্যাকচুয়ালি আমি কিন্তু আসলে ওই সময় অ্যাস্ট্রোলজি খুব একটা বিশ্বাস করি না। অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। মা বলেছিল তাই জন্যই। তুমি আজকে কার জন্য ফোন করছো? আমার এসব দেখা কাকার সময় হয় না। আমি বলছি তুমি আজকে কার জন্য ফোন করছো? আমি আমার নিজের জন্য আজকে ফোন করছি। মানে আমার ব্যাপারেই আমি জানতে চাই। তোমার নিজের জন্য ফোন করছো? হ্যাঁ, তোমাকে কে ফোন করতে বলেছে? মা বলেছিল তাই জন্যই কিন্তু আমি। তোমার মা তোমাকে ফোন করতে বলেছে? মা যদি গু খেতে বলতো তুমি গু খেতে? আজকের একটা অনুষ্ঠান শুরু হলো, এখনো 1.5 মিনিট 2 মিনিট পর্যন্ত হয়নি, তার আগেই তুমি ফোন করছো। ফোন করে তুমি আমাকে বলছো কি যে আমি অ্যাকচুয়ালি এই সাবজেক্টটাকে খুব একটা বিশ্বাস করি না। করার মতন কোনো কিছুই নেই। কাজ করব না, কাজ করতে হবে না। You are talking just like an idiot. বুঝলাম না। You are talking just like an idiot. বুঝতে পারলাম না কি বললেন। Because you can't discuss the subject without knowing it. 2021 সালে মা আমাকে নিয়ে গেছিল একজন বোধহয় তান্ত্রিক না শাস্ত্রীজি কারোর কাছে হবে। আমাকে যজ্ঞ করলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং 6 মাসের মধ্যে আমি সবকিছু পেয়ে যাব বলে। আপনি বিশ্বাস করবেন না, 70,000 না 1 লাখ টাকা, তাছাড়াও আরো 4-5 হাজার টাকা এমনি নিয়েছিল দক্ষিণা। যার কাছে গেছিলে তার কাছে আমি তোমাকে যেতে বলিনি। আপনি বিশ্বাস করতে বলছেন? আমি ঠিক যেইটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম তুমি শুনতে থাকো। আরেকটা জিনিস হচ্ছে 25 মিনিটের অনুষ্ঠান, তারপরে ফোন আসাও বন্ধ হয়ে যাবে। তোমাকে একটা কথা আমি অবশ্যই বলবো যে আমি কিন্তু তোমাকে যেতে বলিনি। আর আমি আজকের অনুষ্ঠানের প্রথমেই বলে দিয়েছি যে কোনো জায়গায় পুজো, কোনো জায়গায় আমি যজ্ঞ, অমাবস্যা, পূর্ণিমা, এগুলো কখনো অ্যাস্ট্রোলজি নয়। ওয়াক না ওয়াক ডাক্তার বলে কি সমস্ত আছে, আমি এগুলো ঠিক জানি না। আর এমবিবিএস ডাক্তার বা রিয়েল যে ডাক্তার, সেই দুজনের মধ্যেও তো পার্থক্য রয়েছে। ওয়াক ওয়াক ডাক্তার আছে বলে এমনি যে ডাক্তারি সাবজেক্টটার ভ্যালুটা নষ্ট হয়ে যায় কি হয়ে যায় না। সেক্ষেত্রে কিন্তু আমি তেমনি ওয়াক ওয়াক ডাক্তারের কাছে গেছিলাম, আসল ডাক্তারের কাছে যাইনি। তাহলে যখন তুমি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনের জন্যও যাচ্ছ, তখন ওই সমস্ত গেরুয়া পোশাক পরে বসে রয়েছে। গেরুয়া পোশাক এত ইজিয়েস্ট ব্যাপার নয় যে সবাই পরে নিল, সবাই চুলদারি বড় করে নিল আর সবাই অঘরী হয়ে গেল। হ্যাঁ, ওই সমস্ত পিঁয়াজির কথা বলে কিন্তু কোনো লাভ নেই। আমি বারবার ধরে জানিয়ে দিলাম। নমস্কার। নমস্কার, আমি আমার সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। 11th মার্চ 1995, 4:19 PM, আর উত্তরাখণ্ডের সোবলাতে আমার জন্ম।
6-9 কানেকশন। আমি যেটা লক্ষ্য করতে পারছি রয়েছে, জীবন সঙ্গী রয়েছে, খুব ভালো, এবং আমি স্টেবল। বুঝতে পারলাম না, পরিবারের ডিস্টার্ব চলছে, আমাদের এই ঘর বাঁধা নিয়ে, সংসার জীবনযাপন নিয়ে যা সিচুয়েশন চলছে স্যার, পরবর্তী সময় কি হবে এইটা আমরা বুঝতে পারছি না। তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে তোমার বিয়ে মোটামুটি ভাগ মতন ঠিক হয়ে রয়েছে, বা লাইফ পার্টনার তোমার, তুমি এই কথাটা উচ্চারণ করলে, লাইফ পার্টনার তোমার মোটামুটি ঠিক হয়ে রয়েছে, কিন্তু গৃহ থেকে মানছে না, সেটাই তো বলছো। কিন্তু আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি বাবা, তাহলেই হচ্ছে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু সূর্য, সেই সূর্য কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে, এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 7 নাম্বার ঘরে বসে রয়েছে, শনির ঘরে শনি বসে রয়েছে, বুধ বসে রয়েছে। তাহলে শনি আর বুধের যে কম্বিনেশন সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ ছিল, শনি বুধ। এবং আমি যদি চন্দ্রের ঘরে মঙ্গল, এবং সেই চন্দ্র কিন্তু 11 নম্বর ঘরে রয়েছে, এই সিচুয়েশন এইটা জানান দেয় যে তুমি কর্পোরেট সেক্টরে কাজকর্ম করো, ভালো পোস্টে কিন্তু কাজকর্ম করো, তোমার নলেজ আছে, ভালো শিক্ষা আছে। কিন্তু তার সঙ্গে এটাও কিন্তু জানান দেয় এই যে সূর্য এবং শনির অবস্থান, এবং 12 নম্বর ঘরে মঙ্গল, এবং এই 12 নম্বর ঘরে মঙ্গল যে বসে রয়েছে সে কিন্তু 4 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং 9 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, আর 4 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, যা কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। আমি যেটা দেখতে পাচ্ছি তুমি কিন্তু সমকামী, আমি পরিষ্কার যেটা লক্ষ্য করতে পাচ্ছি তুমি হচ্ছে সমকামী। সূর্য শনি এবং বুধের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটা কিন্তু আমার 1 নম্বর ঘরকে, 9 নম্বর ঘরকে, 4 নম্বর ঘরকে, 3 নম্বর ঘরে শুক্র এবং রাহুর অবস্থান রয়েছে, এবং মঙ্গল চন্দ্রের অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে। কেন না 11 এবং 12 নম্বর ঘরের মধ্যে কিন্তু, মানে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরে চলে গেছে, এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ 7 নম্বর ঘরে চলে গেছে, যা কিন্তু 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে তুমি একটি ছেলের সাথে রয়েছো, এবং তুমি ভাবছো লাইফ পার্টনার, যাকে তুমি সো কল্ড বললে। এখন আমি যদি খুব ভালো মতন তোমার পার্টনারের দিক দিয়েই দেখি, কেননা যেহেতু তুমি কিন্তু হোমোসেক্সের ব্যাপার রয়েছে, এটা খুব সাধারণ ব্যাপার, প্রচুর মানুষের এরকম হয়, আমার প্রচুর স্টুডেন্ট কিন্তু হোমোসেক্স গে, তারা, আমি এতে কোনো যায় আসে না, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে মঙ্গল দ্বারাই কানেকশন করতে হবে। তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থান যদি আমি দেখি 12 নম্বর এবং 6 নম্বর ঘর, এবং সেখানে শনির অবস্থান, সেই শনি বুধ দ্বারা এবং সূর্য দ্বারা কানেকশন, তার মানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তুমি যার সাথে এখন বন্ধুত্ব করছো, ঠিক কিনা? কেননা মঙ্গল দ্বারাই কানেকশন করতে হবে এখন প্রথমত। দ্বিতীয়ত যেই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে কানেকশন, এই যে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু কেতু কানেক্টেড হয়ে যাচ্ছে, এবং কেতু কিন্তু সমসপ্তমী 3 নাম্বার ঘরকে, মানসিকতা মনোভাবের জায়গায় শুক্রকে হিট করছে, এবং সেই শুক্র কিন্তু 6 নাম্বার ঘরে বসে রয়েছে। তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তোমার অর্থ, তুমি হয়তো ফ্ল্যাট ভাড়া করেছো বা ফ্ল্যাট কিনেছো, পুরোপুরি তোমার উপর বসে, তোমার উপর ডিপেন্ড করে কিন্তু সেই ছেলেটা তার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে সে যে পড়ছে, প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, এরকম করে কিন্তু সে ভালো মতো পড়াশোনা করে যাচ্ছে, তার সমস্ত যোগান কিন্তু তুমি দিচ্ছ। এখন আমি কারোর সাথে কোনো রকমের ঝগড়া লাগাতে চাই না, কিন্তু মনে রাখা দরকার আছে বুধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সম্পর্কের অনেস্টি। সেক্ষেত্রে কিন্তু শনি এবং রবির আন্ডারে চলে এসছে, এবং কিন্তু চন্দ্র হিট করছে। সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই জাতকটি কোনো মতেই কিন্তু, তুমি যদি মনে করে থাকো সে তোমার লাইফ পার্টনার সারা জীবন তোমার সাথেই এরকম ভাবে থাকবে, তাহলে সেটা ভুল। এবং যেহেতু রাহু এবং শুক্র, মঙ্গল এবং কেতুর অবস্থানের মধ্যে সমসপ্তমী হিট করছে, সে আলটিমেট কিন্তু মানে নয়, সে গরিব। আমি ইচ্ছাকৃত ভাবে অপশন রাখছি যাতে তুমি আঘাত না পাও, আর তা না হলে অর্থ আছে কিন্তু অর্থ খরচ করছি না, তোমার উপরই কিন্তু ড্রামাবাজ ছেলে, তোমার উপর নির্ভর করেই কিন্তু সে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পড়াশোনা করতে চায়, তারপরে কিন্তু ক্যাম্পাসিং এ চাকরি পেয়ে বা এমনি চাকরি পেয়ে কিন্তু সে কিন্তু গোয়িং হচ্ছে, আর খুঁজেও পাবে না। বুঝতে পেরেছো? এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যে একটা কৃত্রিম চিন্তাধারা নিয়ে তুমি চলছো, পরবর্তীকালে এখান থেকে মারাত্মক আঘাত পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার কিছু বলার আছে? আপনি যতটুকু আমাদের নিয়ে বললেন একদম 100% অ্যাকুরেট বললেন, এটাই চিন্তা শোনো, স্যার। আমি যেটা বলছি প্রথমত হচ্ছে, আমি যে কথাগুলো বললাম ছেলেটা সম্পর্কে একটাও কি ভুল? একদমই না। তাহলে এই ছেলেটার যখনই এই
মানে সেমিস্টার আস্তে আস্তে উঠতে আরম্ভ করবে, ক্যাম্পাসিং আসবে, ক্যাম্পাসিং এ চাকরি পাবে, অথবা এমনি চাকরি পেয়ে সে যখন চলে যাবে তখন কিন্তু আর সে তোমার সাথে যোগাযোগ রাখবে না। সে কিন্তু আলটিমেট তোমাকে বন্ধু হিসেবেই মনে করতে পারে, কিন্তু তুমি যে বলছো জীবন সঙ্গী, লাইফ পার্টনারের কথা বলছো, সেটা কিন্তু কোনো মতেই নয়। স্যার স্যার ও কিন্তু আমার পাশেই বসে আছে স্যার। তোমার পাশে বসে আছে তো, তুমি তাকে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি তাকে দাও, সে শুধু একটিবার আমাকে বলুক যে আমি যেই কথাটা বলছি সেই কথাটা ভুল বলছি। এত টাইম ওয়েস্ট করা যাবে না, এত টাইম ওয়েস্ট করা যাবে না। সে ফোনটা নিতে চাইছে না, তুমি খুব সাবধান হয়ে যাও, কেননা ভালোবাসা কিন্তু অন্ধত্ব বহন করে। হ্যাঁ, তাই জন্য এই ভালোবাসা যেন অন্ধ না হয়ে যায়। পরবর্তীকালে কিন্তু যখন মানসিকভাবে ডিপ্রেশনের জায়গায় চলে আসবে এবং তুমি ভাবছো সে তোমার ফরএভার তোমার পাশে থাকবে তোমার জীবন সঙ্গী হয়ে, সেটা কিন্তু থাকবে না। সে যেভাবেই সে জীবন সঙ্গী কথাটাকে তুমি ব্যবহার করে থাকো, সে কোনো মতেই থাকবে না। এই ছেলেটা পিওরেস্ট একজন ধান্দাবাজ ছেলে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, কেননা সেই এখনই ক্লিয়ার করতে পারে। ধান্দাবাজ বলছি এই কারণের জন্যই, সে কিন্তু এখনই এটাকে ক্লিয়ার করে নিতে পারে, কিন্তু সে ক্লিয়ার করছে না এই কারণের জন্যই সে কিন্তু তোমার ফ্ল্যাটটাকেও ব্যবহার করছে, তোমার টাকা পয়সা দিয়ে তুমি তাকে হেল্প করছো সেই জায়গাটাও ব্যবহার করছে। এবং এই ছেলেটা একদম ভিজে বিড়াল টাইপের, যখনই এই কিন্তু বরঞ্চ অপোজিট সেক্সের প্রতি কোনো মহিলার দ্বারা তারিখে প্রভাবিত হয়ে যাবার জায়গা। পরবর্তীকালে যখন চাকরি পেয়ে শুরু করে চলে যাবে, 40-50-60 হাজার টাকার কোনো কাজকর্ম পাবে, তখন সে কিন্তু আর তোমার দিকে ফিরেও চাইবে না। তুমি লিখে রেখে দিও, বাদবাকিটা তোমার উপর নির্ভর করছে তুমি কিভাবে আমার কথাটার মর্যাদা দেবে, কিভাবে তুমি আমার কথাটা মানবে। আমি আমার বৌমার সম্পর্কে একটু জানতে চাই। ফোনটা ঠিক নেই, ফোনটা ঠিক নেই, ফোনটা ঠিক নেই, ফোনের জায়গাটা অসুবিধা হচ্ছে, ঠিক করে রাখো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি বলছি আমি আমার বৌমার সম্পর্কে একটু জানতে চাই স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফোনটা। হ্যালো, নমস্কার। হ্যালো স্যার, বলছি আমি আমার বৌমার সম্পর্কে জানতে চাই। ওর ডেট অফ বার্থ হচ্ছে 4th সেপ্টেম্বর 1989, 11:19 PM এবং আরামবাগে জন্মেছিল। 639591। প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, 2 নম্বর ঘরে বুধের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে এবং 4 নম্বর ঘরে কিন্তু সূর্য, মঙ্গল এবং কেতুর অবস্থান বসে রয়েছে। 4 নম্বর ঘরে সূর্য, মঙ্গল এবং কেতুর অবস্থান। সূর্য কিন্তু 4 নম্বর ঘরেরই অধিপতি গ্রহ, 7 নম্বর 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, আর কেতু বসে রয়েছে, সুতরাং কেতু নেগেটিভ হয়ে গেল। এখন খুব ভালো মতন 6395 বৃহস্পতিকেও যদি দেখা যায়, বা আমি যদি 7 নম্বর ঘরের মঙ্গলকেও লক্ষ্য করি, কেতু যুক্ত হয়ে রয়েছে, তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, বিবাহিত জীবনে কিন্তু মারাত্মক প্রবলেম চলছে। হ্যাঁ স্যার, আমি বিবাহিত জীবনে কিন্তু মারাত্মক প্রবলেম চলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা আমি যেটা দেখতে পাচ্ছি যে 5 নম্বর ঘরে কিন্তু শুক্র এবং বুধ বসে রয়েছে বুধের ঘরে। এই শুক্র কিন্তু 6 নম্বর ঘর এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ, আর বুধ কিন্তু 2 নম্বর 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যদি 1 2 3 4 5 6 7 11 নম্বর ঘরের বৃহস্পতিকে লক্ষ্য করি, সে কিন্তু বুধের ঘরে বসে রয়েছে। হ্যাঁ, তাহলে বৃহস্পতি এবং বুধ দ্বারা 12 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 3 নম্বর ঘর দ্বারা 4 নম্বর ঘর কিন্তু একদম নেগেটিভ হয়ে গেল। মঙ্গল এবং সূর্যের অবস্থানও 2:1% মধ্যে দিয়ে 5 নম্বর ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি, এর বয়স কিন্তু খুব একটা কম হলো না যতটুকু আমার মনে হচ্ছে, কেননা এই কিন্তু 89-তে যখন জন্মেছে, তাহলে বয়স আস্তে আস্তে মেজে মেজে বেলা হলো, কিন্তু মা হওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি বারবার করে বলেছি যে শরীর সুস্থ থাকাটাই কিন্তু শেষ কথা নয়, এটাই হচ্ছে একটা সাবজেক্ট, এটাই হচ্ছে হরমোনাল ইমপ্যাক্ট, গ্রহের অবস্থান, পার্সেন্টেজ, ভাইব্রেশন। হাজবেন্ড সুস্থ, ওয়াইফ সুস্থ, কিন্তু সন্তান হচ্ছে না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে সন্তান হচ্ছে না, বিয়ে কিন্তু বেশ অনেক বছর হয়ে গেল, এই সন্তান হচ্ছে না বলে, সে মা হতে পারছে না বলে, আমি যেটা দেখতে পাচ্ছি যে এর বর্তমানে মা হতে পারছে না বলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, যে তার বিবাহিত জীবনের জায়গায় কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে আত্মীয় স্বজন। কেননা 4 নম্বর ঘর এবং 2 নম্বর ঘরে বৃহস্পতি কিন্তু 11 নম্বর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেখানে কিন্তু ইউরেনাস, নেপচুন এবং শনি বসে আছে। শনি কিন্তু 10 নম্বর ঘরে রাহুর সাথে কানেকশন, সেই শনি ফিজিক্যালি 8 নম্বর ঘরে বসে আছে। 1 2 3 4 5 6 7 এবং শনি কিন্তু ডাইরেক্ট সমসপ্তমে বৃহস্পতিকেও হিট করছে।
তাহলে সবাই কিন্তু বলছে কি রে বন্দা ফন্দা নাকি, এরকম ধরনের নেগেটিভ ওয়ার্ড ইউজ করছে। কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, শুক্র নিচস্থ যতই হোক কিন্তু বুধের ঘরেই 5 নম্বর ঘরে বসে আছে, 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে আলটিমেট, এবং যেহেতু শুক্র নিচস্থ হয়ে রয়েছে এবং শুক্র যেহেতু কিন্তু 1 নম্বর এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ 2:1% মধ্যে দিয়ে চন্দ্রও 12 নম্বর ঘরে হিট করছে, তাহলে একটা সময় কিন্তু ইমিডিয়েট যাতে সন্তান না চলে আসে তার জন্য অনেক নানান ধরনের ঔষধ তাকে কিন্তু খাওয়ানো হয়েছে। তাই জন্য আমি এই ব্যাপারে কিছু কমেন্টস করতে যাই পারবো হোক, না, আপনি হয়তো বলতে পারবেন না, কিন্তু ঔষধও তাকে কিন্তু খাওয়ানো হয়েছে এবং এর ব্যাড এফেক্ট কিন্তু সেই মুহূর্তে সন্তান যাতে না আসে, ইমিডিয়েট আমরা বিবাহিত জীবন উপভোগ করব, কিন্তু এই যে ঔষধ তাদেরকে খাওয়ানো হয়েছে, প্রোটেকশনের আরো নানান দিক ছিল, কিন্তু যখন এই ঔষধ খাওয়ানো হয়েছে এর ফলে কি হয়ে গেছে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। যেমন আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সূর্য 4 নম্বর ঘরে উপস্থিত হয়ে মঙ্গল কিন্তু আবার সূর্যের সাথে বসে রয়েছে, এবং যদি আমি 11 নম্বর ঘরের বৃহস্পতিকেও দেখি তাহলে সেই বৃহস্পতিও কিন্তু 2 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে বৌমার উপার্জনেই কিন্তু সংসার চলে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি বৃহস্পতির জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বুধের ঘরে বসে রয়েছে এবং বৃহস্পতি কিন্তু 11 নম্বর ঘর, 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি। তাহলে শনি এবং বুধের কানেকশন সৃষ্টি হচ্ছে। বরের হার্ডওয়্যারের একটা দোকান আছে, হার্ডওয়্যার এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু সেই বিজনেস কিছুই চলে না, এটাও আমি দেখতে পাচ্ছি। ওই বউয়ের টাকাতেই কিন্তু সংসার চলছে। বউ কিন্তু গৃহ থেকে অনেক দূরবর্তী স্থানে কর্মসূত্রে বর্তমানে থাকে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে এই ছকটার মধ্যে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই, সঠিক মতন শুধু ট্রিটমেন্ট করতে হবে, অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই। যদি সঠিক মতন ট্রিটমেন্ট করা যায় তাহলেই কিন্তু এই অবশ্যই মা হতে পারবে। আজকের দিনে সুমন্ত জি চৌধুরীর গ্যারান্টি রইল, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে একে কদাপি যাওয়ার প্রয়োজন নেই। মা হওয়ার জন্য কোনো প্রেডিকশন আর বা কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের দরকার নেই, ডাক্তার সঠিক মতন দেখালেই মা হতে পারবে। বেকার অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন কেন? অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই কিন্তু 15,000, 20,000, 30,000, 40,000, কেউ 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা রেমিডি হেঁকে দেবে, কিন্তু মা হতে পারবে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। কেমন? প্রণাম নেবেন গুরুদেব। আমি আমার প্রেডিকশন করতে চাই। 21শে মার্চ 2000, 10:08 AM, উড়িষ্যাতে জন্ম। গুরুদেব, এটা কিন্তু আমার মেয়ের প্রেডিকশন, আমি করাচ্ছি। উড়িষ্যার কোথায়? উড়িষ্যার সুন্দরগড়। আর এখন কোথায়? এখনো সোনারপুর, মানে সোনারপুরে আর কি থাকতো আর কি। এখন তো খুবই বাজে অবস্থা, আপনি বুঝতেই পারবেন। আমি যেটা লক্ষ্য করতে পারছি, লগ্নে মঙ্গল মারাত্মক ক্রোধী, 5 মিনিটের সেটা বাদ দাও, কিন্তু মঙ্গল শুক্রের ঘরে বসে রয়েছে, ভীষণ নেগেটিভ, এবং 6 নম্বর ঘরটাও শুক্রের ঘরে, সেখানে কেতু বসে রয়েছে, এবং কেতু আবার শুক্রকেই সমসপ্তমে হিট করছে। মেয়েটা তো ঘর থেকে পালিয়ে গেছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। যাচ্ছি বলে বেরোলো, তারপরে কোন এক ছেলের হাত ধরে কোথায় চলে গেল, ফোন করে মাকে বলল আমি আর ঘরে ফিরবো না। আচ্ছা, আমি যদি মঙ্গলকে দেখি তাহলে মঙ্গল কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, মেষের ঘর, শুক্র এবং রাহু বসে রয়েছে, আরেকটা হচ্ছে 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ। আবার যদি আমি 11 নম্বর ঘরটা দেখি, কেননা বৃহস্পতিকে দেখতে হবে, বৃহস্পতির ঘরে সূর্য, চন্দ্র, বুধ বসে রয়েছে নেগেটিভ হয়ে, আর বৃহস্পতি কিন্তু সূর্যের ঘরে বসে রয়েছে, তাহলে 4 নম্বর এবং 11 নম্বর ঘরের মধ্যে পরিবর্তন যোগ হয়ে গেল। বৃহস্পতি দ্বারা কিন্তু কেতু, মঙ্গল, শুক্র, বুধ নেগেটিভ হয়ে গেল। মেয়েটি কিন্তু অন্য ধর্মের একটি ছেলের সাথে পালিয়ে গেছে, তুমি জানো তো? বলছি, মেয়েটি, তোমার মেয়ে অন্য যে ছেলের সাথে পালিয়ে গেছে অন্য ধর্মের, সেটা তুমি জানো কি জানো না? হ্যাঁ স্যার, জানি, আমি জানি, সবই খবর পেয়েছি স্যার। 6-3 এবং শুক্র এবং মঙ্গলের অবস্থান, বিশেষ করে 12 নম্বর ঘরে দেখো, 1 নম্বর ঘরে শুক্রর ঘর, বৃষর ঘর, মঙ্গল বসে রয়েছে, শুক্র মঙ্গল। আবার 12 নম্বর ঘরে কিন্তু শুক্র এবং মঙ্গল ত্বরান্বিত করছে, প্রভাবিত করছে কিন্তু রাহু। ওদের কিন্তু ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে। শুনেছি, সবই তো ওরা ঢাকপিটি শুনেছি নয়, ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, এটাই তো আমি লক্ষ্য করতে পারছি। ফিজিক্যাল রিলেশনের জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মেয়েটাকে বাঁচান গুরুদেব, মেয়েটাকে বাঁচান। আমরা সবাই আপনার অধম সন্তান,
আপনি বাঁচান গুরুদেব, আপনি ছাড়া তো আর আমাদের কেউ নেই। তুমি আমার গুরুদেব সাথে বাঁচান। দরকার হলে পরে চেম্বারে এসে দেখা করবে। আমি আর কি বলবো, ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে ভিন্নধর্মী ছেলের সাথে। তবে যেই ছেলেটার সাথে পালিয়ে গেছে তার কিন্তু মানে মানে পরিবারটা ভালো, ব্যাকগ্রাউন্ডটা ভালো, সেই ছেলেটা উল্টোপাল্টা কাজ করেছে নেগেটিভ। সত্যি সত্যি আজকালকার ছেলেমেয়েরা কি যে করে আর কি বলবো। স্যার আমি আপনাকে তিনটে প্রশ্ন করবো স্যার, প্লিজ স্যার প্লিজ, আমি কোনো প্রেডিকশন করবো না, আমি আপনাকে তিনটে প্রশ্ন করবো, তিনটে প্রশ্নের উত্তর দেবেন স্যার। প্লিজ স্যার প্লিজ, আমার কথা শুনুন স্যার, প্লিজ স্যার। প্লিজ, আমি তো আপনার ছেলের মতো স্যার। বলছি স্যার, আপনাকে যদি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যে কেউ কোনো রকমের বলে যে আপনি একটা মাত্র নিয়ম চালু করতে পারবেন, বা ধরুন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা আমাদের সংবিধান বললো যে আপনি যে কোনো দেশের মানে সংবিধান বললো যে আপনি একটা নিয়ম চালু করতে পারবেন, আমাকে যদি যে কোনো একটি নির্দিষ্ট ভাবে আমাকে নিয়ম চালু করতে বলা হয় বা আমাকে যদি কোনো সিদ্ধান্ত নিতে বলা হয়, তাহলে আমি অ্যান্ড্রয়েড ফোন বন্ধ করে দিতে বলবো। বন্ধ করে দিতে বলবো মানে একদম তারপরের দিন থেকে অ্যান্ড্রয়েড ফোন বন্ধ। ছোট ছোট যে ফোন কেবলমাত্র ফোন করার জন্য থাকবে, অ্যান্ড্রয়েড ফোন একদম বন্ধ। যাই হোক, একদম জন্মাবার পর থেকে এখন পর্যন্ত কাউকে যদি ধন্যবাদ বা থ্যাংক ইউ বলার সুযোগ পান, কাকে বলবেন? আমি যখন খুব ছোট ছিলাম, খুব ছোট, তখন কোথায় ক্লাস 5 বা 6 পড়তাম, তখন 1 মাস 2 মাস অন্তর অন্তর আমার এক চাচা ছিল, আমাদের পরিবারের এক চাচা ছিল, সে খবরের কাগজ বিক্রি করতো। তো সে আমাদের কাছে খবরের কাগজ নিতে আসতো। আমাদের যে 2 মাসের খবরের কাগজ, সেই খবরের কাগজ তাকে দেয়া হতো। সে কিন্তু আরো নানান বাড়ি থেকে খবরের কাগজ, অনেক নানান ধরনের খবরের কাগজ সে কালেক্ট করে আমার কাছে আসতো। আমি তখন কি করতাম, ওই খেলার যে পৃষ্ঠাগুলো, অন্যান্য খবরের কাগজ থেকে খেলার পৃষ্ঠাগুলো বের করে করে পড়তাম। এরকমই সময়, আমি গল্পটা বলিনি, এরকমই একটি সময় দেখা গেছে 2 মাস পর বা 2.5 মাস পর এসছে। তখন আমি ওই খেলার কাগজ গুলো বের করার চেষ্টা করছি, হিউজ কাগজ। তখন তিনি আমায় বলেছিলেন, বাবু কাগজগুলোকে এখন বের করো না, এইগুলো সমস্ত কিছু বাঁধা রয়েছে, 1 কিলো 2 কিলো এরকম করে বাঁধা থাকে। তো তখন আমাকে একটা চটি বই দিয়েছিল, বই দিয়ে বলেছিল এই বইটা পড়ো, এই বইটা পড়ো, এই কাগজে হাত দিও না। এমনি আমাকে ভোলাবার জন্য, ক্লাস 5 6 পড়ি। তা বইটার উপর পৃষ্ঠাটা ছেঁড়া ছিল এবং ইঁদুরে খাওয়ার মতন করে বইটা অনেকটা ছেঁড়া ছিল। কিন্তু বইটা প্রথম খুলে সেই ক্লাস 5 অথবা 6 আমি দেখেছিলাম সেখানে একটি ইম্পর্টেন্ট কথা লেখা ছিল। বইটাকে আমি প্রথম পৃষ্ঠাতেই লেখা ছিল, কর্ম প্লাস প্রচেষ্টা। আমার আজও মনে আছে, কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু কর্মফল। আমার এখনো মনে আছে এবং সেটা দেখে আমার অবাক লেগেছিল, কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু কর্মফল। সেই বইটাই কিন্তু আমি যখন আমি ফাঁকা থাকতাম, আমাকে কেউ কখনো বারণ করেনি, আমি যখন ফাঁকা থাকতাম, কোনো কাজ নেই, খেলাধুলা নেই বা পড়াশোনা নেই, এমনি খেয়ে দিয়ে একটু শুয়েছি, আমি বইটা উল্টে উল্টে দেখতাম, মঙ্গল মানে এই, বুধ মানে এই মানে এরকম করে সেই বইটা। সেদিনকার সেই চাচা যদি ওই বইটা না দিত, তাহলে আজকের দিনে আমি কখনোই অ্যাস্ট্রোলজার হয়ে উঠতে পারতাম না। কেননা আমার অ্যাস্ট্রোলজির যে তীক্ষ্ণতা, সবাই যেটা বলে, তার কারণ বহুদিন থেকে আমি অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাকে আমি ভালোবাসি। এই ভালোবাসাটা চাচার জন্য, তাই জন্য চাচাকে আমি অবশ্যই ধন্যবাদ বা থ্যাংক ইউ। ভালো লাগলো স্যার। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, এই যে শিক্ষার মান এত নিম্নগামী, বিশেষ করে আমাদের রাজ্যে, তার জন্য কাদেরকে দোষ দেবেন? ছাত্র দোষী, অভিভাবক দোষী, না সরকার দোষী? মানে যারা আমি বলতে পারি, এই যে তুমি যাদের কথা বললে, কেউ দায়ী নয়। যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে কেবলমাত্র শিক্ষক। কেননা অনেক পড়াশোনা জানি, হ্যাঁ আমি পড়াশোনা জানি এবং আমি মানে চাকরি পেয়ে গেছি, কিন্তু শিক্ষক হওয়া কেবল পড়াশোনা জানলে হয় না। এটা তুমি তোমার বাবাকে, এটা তুমি তোমার অভিভাবকদের, এটা তুমি তোমার শিক্ষককেও জিজ্ঞাসা করো, বুঝিয়ে দেবে। কেমন? আজকে আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।